ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনস্থ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ জনগণের ম্যান্ডেটহীন এবং অনির্বাচিত সরকার বলা হলো জাতিসংঘের আদালতে। এতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের ভিতরে থেকে অথবা যারা পালিয়ে গেছেন বিদেশে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জবরদখলকারী সরকার বা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার হিসাবে বলে আসছিলেন। সেই কথা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, এইটা গড়িয়ে গড়িয়ে এখন আন্তর্জাতিক আদালতে উপস্থাপন হওয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন আরো 2 জন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। সেইটার সাক্ষী গ্রহণ করা মোটামুটি শেষ হয়েছে। সম্ভবত আগামী বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই এটার রায় হতে পারে এবং এই রায় সর্বোচ্চ রায় হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। এর কারণেই আওয়ামী লীগের পক্ষে জাতিসংঘের আদালতে আপিল করা হয়েছে। বাংলা ট্রিবিউনের যে নিউজটা আপনারা আমার পাশে দেখছেন, এটাতে বিস্তারিত বলা হয়েছে। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পড়ে নিতে পারেন। সেই আদালতে ডাউটি স্ট্রিট চেম্বার্স অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার, সুষ্ঠু বিচার এবং যুদ্ধ অপরাধ নিয়ে যারা কাজ করেন, সেই ডাউটি স্টেট চেম্বার এই জাতিসংঘের আদালতে এই বিষয়ে আপিল করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সাল থেকে বাংলাদেশ পরিচালনা করছেন এবং সর্বশেষ 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও তিনি জয়ী হয়েছেন এবং ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলনের নাম করে পরবর্তীতে একটা বৃহৎ আন্দোলন সৃষ্টি করলে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এই আশ্রয় নেওয়ার ফলে তাকে মানবতা বিরোধী দেখিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এই বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চেয়েছে বাংলাদেশ সরকার। সেটার যেই নোটিশ দেওয়া হয়েছে বা আইনি প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান, সেইটা শেষ হওয়ার আগেই যদি বাংলাদেশে তার বিরুদ্ধে রায় হয়, তাহলে সেইটা আন্তর্জাতিক আইনের বিরোধী হবে বলে তারা সেখানে উত্থাপিত করেছেন। একই সাথে ব্রিটিশ 2 জন আইনজীবী সেখানে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা বাংলাদেশে এখন রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ জনগণের ম্যান্ডেটহীন এবং কোনো নির্বাচিত সরকার নয়। অর্থাৎ সেখানে প্রশ্ন তোলার চেষ্টা করা হয়েছে, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় আসেননি অথবা নির্বাচন করে ক্ষমতায় আসেননি, তার কি ক্ষমতা রয়েছে কারো বিচার করা? এই প্রশ্ন হয়তো সেখানে তোলা হয়েছে। এখন শেখ হাসিনা এই যে আন্তর্জাতিক মহলে অর্থাৎ আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে দাঁড় করানোর চেষ্টা করছেন। সেখানে বৃহৎ প্রতিবেদন, আবার বলছি ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন, বৃহৎ প্রতিবেদন, অনেক কথা সেখানে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বা যে সকল কর্মকর্তার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া চলছে, সেইটা আন্তর্জাতিক আইনে খুব একটা গ্রহণযোগ্য নয়। এই জন্য বাংলাদেশে এই সরকারের বিচার ব্যবস্থা কিভাবে স্থগিত করা যায় বা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিচার থেকে সরিয়ে একবারে আন্তর্জাতিক আইনের ধারাতে নিয়ে আসার ব্যবস্থা যাতে করা যায়, সেই প্রক্রিয়া কিন্তু করার চেষ্টা করছেন। এর আগেও কিন্তু আপনারা দেখেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছিল। একটা নয়, দুইটা নয়, 6টা মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছিল যাতে আওয়ামী লীগের কার্যক্রম তুলে নেওয়া হয়। সেখানে তারা বিস্তারিত বর্ণনা করেছেন যে কেন এটা তুলে নেওয়া উচিত। তারা সেখানে উল্লেখ করেছে এই কার্যক্রম নিষিদ্ধের কারণে
কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যক্রম যদি করার চেষ্টা করে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এই জন্য যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা যাতে তুলে নেওয়া হয়। এখন সেটা একদমই তোয়াক্কা করেনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, না করে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু বহাল রেখেছে। এত কিছু করার পরেও যখন আওয়ামী লীগ কোনো কিছু করতে পারছে না, তখন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছেন। এটা হতেই পারেন, বিভিন্ন দেশ হয়ে থাকেন, আওয়ামী লীগও সেই দ্বারস্থ হতে পারেন। অনেকেই বলছেন যে টাকা দিয়ে, আওয়ামী লীগের তো টাকার অভাব নেই, টাকা দিয়ে এই সকল আইনজীবী বা এই ধরনের আইনি সহায়তা সংস্থা তাদেরকে ম্যানেজ করে আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে। তবে এটা সফল হবে বলে কেউ মনে করছেন না। এখন আন্তর্জাতিক আদালতে যখন এটার উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে কি কথা আসে বা কোনো চিঠি বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সেটাই দেখার পালা। আওয়ামী লীগ সরকারের সময় যখন নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল, তখন কিন্তু এই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আমেরিকা থেকে শুরু করে অনেক দেশ এই বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই ব্যবস্থার জন্য অনেক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞার ফলে অনেক চাপ কিন্তু সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে। আপনারা জানেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, র্যাবের অনেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আমরা বিনা বিচারে ক্রস ফায়ার এটা খুব একটা দেখি নাই আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু তার আগে অনেক ক্রস ফায়ারের নামে, এনকাউন্টারের নামে কিন্তু অনেককেই হত্যা করা হয়েছে। এই মানবাধিকার সংস্থাগুলো ঠিক এইভাবেই কাজ করে। আওয়ামী লীগ টাকা দিতে পারে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শুধু টাকার বিনিময়ে কাজ করে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনার সময় এত কিছু হয়েছে, তখন তারা কথা বলে নাই। জি, তখনও কথা বলেছে। তখন কথা বলেছিল দেখেই বাংলাদেশের যে 24-এর আন্দোলন হয়েছে, এই আন্দোলন করার সাহস কিন্তু আমরা পেয়েছি। যেমন আওয়ামী লীগ সরকারের উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করেছে পশ্চিমা বিশ্ব। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের যে সকল কর্মকর্তা ছিল, ওই সময়ের পুলিশ প্রধান বেনজির থেকে শুরু করে আবার সাবেক সেনা প্রধান আজিজ থেকে শুরু করে অনেকের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল, যার কারণে সরকারি যে সকল কর্মকর্তারা ছিল তারা কিন্তু চাপে ছিল। শেখ হাসিনার পক্ষে তখন আর সরাসরি বা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তখন তারা আর কাজ করতে পারেনি। তারা বুঝতে পেরেছিল যদি আমরা শেখ হাসিনার কথা শুনে এই ধরনের কাজ করি তাহলে ভবিষ্যতে আমাদের উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে। এটা কিন্তু আওয়ামী লীগের উপরে বৃহৎ একটা চাপ সৃষ্টি করেছিল। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে কি এই ধরনের কোনো চাপ সৃষ্টি হবে কিনা, এইটাই দেখার পালা। প্রিয় দর্শক, আপনারা পুরো যে নিউজটা সেটা পড়তে পারবেন, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে। বাংলা ট্রিবিউনে প্রকাশ হয়েছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।